Swayam Prabha. Digital India. Educated India. আগের ক্লাসে আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে মেটাল মেটাল বন্ডিং। এখন এই ক্লাসটাতেও আমরা মোটামুটি তারই একটা কন্টিনিউয়েশন করার চেষ্টা করব এবং একটা বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে রোটেশন অ্যারাউন্ড মেটাল বন্ডস, রোটেশন অ্যারাউন্ড কোয়াড্রুপল বন্ডস, এই বিষয়ে আলোচনা করব। এবং একটা ছোট্ট তোমাদের রিক্যাপ করিয়ে দিই যে মেটাল বন্ডিংটা ঠিক কিরকম ছিল। তোমরা মনেই আছে, একটা সিগমা, দুটি পাই এবং একটা ডেল্টা বন্ড আমরা তৈরি করেছিলাম, রাইট? এবং এই ধরনের বন্ডিং এর ক্ষেত্রে কিভাবে ডি অরবিটাল ইলেকট্রনগুলো যায় এবং কিভাবে D1 D2 D2 D3 তে আমরা সিঙ্গেল ডাবল ট্রিপল বন্ড হয় এবং তারপর কোয়াড্রুপল বন্ড ফর্ম হয় D4 সিস্টেম হলে। আবার D5 D6 D7 এ আমাদের আবার ক্রমশ কমে গিয়ে ট্রিপল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড আসে। এবং D8 এ আমরা দেখেছি জিরো, দেয়ার শুড নট বি এনি ইলেকট্রন কন্ট্রিবিউশন ফর দ্য ফরমেশন অফ বন্ড, কিন্তু সেখানে আমরা সিমেট্রি অপারেটেড বন্ডটা তৈরি করব, সেই বিষয়টাও আমরা আলোচনা করব। আজকে আমরা যে ইম্পর্টেন্ট জিনিসটা আলোচনা করছি সেটা হচ্ছে যে এদের এই যে বন্ডগুলো আমরা আলোচনা করছি তাদের এগেনস্টে মেটাল বন্ডিং এর এগেনস্টে রোটেশনের ব্যাপারটা আমরা আলোচনা করব। ধরে নাও যে রিহিয়াম এই যে সেন্টারটা, দুটি রিহিয়াম আমরা নিলাম, এটা ম্যাঙ্গানিজের সিরিজে পড়ে, তোমরা সবাই জানো এরা ম্যাঙ্গানিজের সিরিজে পড়ে। এবার তাই যদি হয়, আমি এখানে যে স্পেসিফিক এক্সাম্পলটা আলোচনা করব আজকে, এবার এই ম্যাঙ্গানিজের সিরিজে যেহেতু পড়ে, তাহলে রিহিয়াম সেন্টারগুলোতে অক্সিডেশন স্টেট হিসাবে তুমি ভাবো টোটাল 4টে আছে, প্রত্যেকটাতে 4টে করে CH3 মাইনাস আছে, 2 ইলেকট্রন -1 নিয়ে চার্জ নিয়ে আসে, এরা 2 ইলেকট্রন ডোনেট করে -1 চার্জ নিয়ে আসে। এবং তাতে আমার বাইরে আবার 2 মাইনাস চার্জ আছে, মানে আমার টোটাল নেগেটিভ চার্জের সংখ্যা বেশি। সেইভাবে যদি তুমি ধরো, তাহলে যে ঘটনাটা ঘটবে, এরা কোন অক্সিডেশন স্টেটে যাবে? এদের প্রত্যেকটাই +3 অক্সিডেশন স্টেটে যাবে, দুটোই রিহিয়াম +3 অক্সিডেশন স্টেটে যাবে। তার মানে আমরা একটা সিচুয়েশন এখানে ভাবছি যেটা হচ্ছে আমাদের D4 সিস্টেম। এবং D4 সিস্টেমে আমরা আগেই ওইখানে মাঝখানে যে ডায়াগ্রামটা আঁকা আছে সেখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে সেখানে আমাদের একটা সিগমা হবে, দুটো পাই বন্ড তৈরি হবে এবং একটা আমাদের ডেল্টা বন্ড তৈরি হয়ে টোটাল কোয়াড্রুপল বন্ড হবে, রাইট? কোয়াড্রুপল বন্ড হবে, রাইট? তাহলে রিহিয়াম সেন্টারের মধ্যে নাম্বার অফ বন্ডস কটা হবে? 4টে নাম্বার অফ বন্ডস থাকবে। আমার মনে হয় এখানে একটা এক্সট্রা লাইন হয়ে গেছে, তাহলে একটা কোয়াড্রুপল বন্ড এদের মধ্যে হলো। এবার ব্যাপার হচ্ছে যে এই দুটো রিহিয়াম সেন্টার কোয়াড্রুপল বন্ড যখন তৈরি হয়ে যাচ্ছে, ধরো এই যে যদি আমাদের একটা চককে আমরা সিঙ্গেল বন্ড ভাবি, তাহলে আমরা যখন সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ড করব, এই সিঙ্গেল বন্ডটাকে রোটেট করা খুব সহজ, কিন্তু ডাবল বন্ডকে তুমি যখন রোটেট করতে যাবে, এদেরকে কিন্তু একসাথে রোটেট করা ইটস টাফ, কারণ প্রথমত বন্ড লেন্থটা কমে গেছে এবং বন্ড অর্ডার বেড়ে গেছে, তার মানে এই বন্ডগুলোর এনার্জি অনেক বেড়ে যায় এবং রোটেশনাল ব্যারিয়ার আসতে থাকে। একইভাবে যদি তোমার 3টে চকের রেসপেক্টে তুমি ভাবার চেষ্টা করো, এদের রোটেশনাল ব্যারিয়ার কিন্তু আরো বেশি, এরা একসাথে কিন্তু সার্কুলার রোটেশন করা আরো বেশি, কারণ বন্ডগুলো অনেক স্ট্রঙ্গার এবং রিজিড। এইখানে আমাদের সিনারিও হচ্ছে যে চারখানা বন্ড তৈরি হয়েছে, তাই বুঝতে পারছো এদের রোটেশনাল ব্যারিয়ার কতটা হবে। এবার সেই অনুযায়ী যদি আমরা ভাবি যে এরা
যে সিমেট্রি গ্রুপটা যদি তুমি ভাবো, এরা কিন্তু আমাদের D4H সিমেট্রিতে থাকার চেষ্টা করে। এবার D4H এর যদি সিমেট্রিতে থাকার চেষ্টা করে, তাহলে এরা এমনভাবে চেষ্টা করতে পারে যাতে করে এই মিথাইল গ্রুপগুলো যাতে তাদের স্টেরিক রিপালশনটা কম হয়। এরা এমনভাবে থাকবে যেটা আমরা বলে থাকি যে স্ট্যাগার্ড ওরিয়েন্টেশনে যাবে। একটা হতে পারে স্ট্যাগার্ড ওরিয়েন্টেশন, আরেকটা হতে পারে আমাদের যেটাকে আমরা বলি ইক্লিপসড ওরিয়েন্টেশন। এটার মধ্যে কোনটাতে থাকবে? দেখো, স্ট্যাগার্ড ওরিয়েন্টেশনে গেলে আমার অ্যাডভান্টেজ লেস রিপালশন, লেস ভ্যান্ডার ওয়ালস, repulsion between emi groups। আর যদি ইক্লিপসড ওরিয়েন্টেশনে যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সিভিয়ার রিপালশন হবে। কিন্তু যদি স্ট্যাগার্ড ওরিয়েন্টেশনে যেতে হয়, স্ট্যাগার্ড ওরিয়েন্টেশনে যেতে হলে তো এই মিথাইলগুলোকে একে অপর থেকে দূরে যেতে হবে। তার মানে মেটাল মেটাল যে বন্ডটা আছে রিহামের, সেই বন্ডটাকে কিন্তু আমাদের অনেক রোটেশনাল এনার্জি পেতে হবে এবং সে যাতে রোটেট করতে পারে সেটা দেখতে হবে। কিন্তু সেটা কি সম্ভব না, কারণ বন্ডটা প্রচন্ড রিজিড। তাই যে ঘটনাটা ঘটে সেটা খুব ইন্টারেস্টিং। ডিউ টু প্রেজেন্স অফ quadruple bonding, this complex prefers to stay in eclipsed orientation। এইটা তোমার এক্সাম্পল। এটা যদি তোমার প্রশ্ন দেওয়া হয় যে এখানে স্ট্যাগার্ড কনফার্মেশন হবে না ইক্লিপসড কনফার্মেশন হবে, তো অবভিয়াসলি তোমরা অ্যান্সারটা বুঝতে পারছো, ইক্লিপসড কনফার্মেশন হবে ডিউ টু রোটেশনাল ব্যারিয়ার। রোটেশনাল ব্যারিয়ারের জন্য আমাদের এখানে ইক্লিপস ফর্মটাই কিন্তু স্টেবল হবে আমাদের স্ট্যাগার্ড ফর্মের তুলনায়। ওকে, এবার আমরা কিছু ডেটিভ বন্ডের সিনারিও দেখি। আমরা ডেটিভ বন্ডে ইলেকট্রন কাউন্টও করে দেখতে পারি, রাইট? আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, ডাইনিকেল একটা কমপ্লেক্স নিচ্ছি, যেটা রেসপেক্টে আমরা এক্সাম্পলটা দেখার চেষ্টা করব। আমরা কি বললাম, আমরা ডাইনিকেলের একটা কমপ্লেক্স নিলাম এবং সেখানে ফসফাইড একটা লিগ্যান্ড আমরা দিয়ে দিলাম। এটা ফসফিন নয় কিন্তু ফসফাইড, হ্যাঁ, মানে নেগেটিভ চার্জ নিয়ে আসছে। আর তার সাথে আমার যে নিকেলগুলো আছে ওটা কোঅর্ডিনেটেড অবস্থায় আছে, তাদেরকে আমরা এরকম একটা ওরিয়েন্টেশন এরকম ভাবে সাবস্টিটিউট করে দিলাম, রাইট? তিনখানা কার্বন মনোক্সাইড লিগ্যান্ড আমার এখানে আছে। এবার আমরা এদের ইলেকট্রন কাউন্টটা করে দেখার চেষ্টা করব। ধরে নাও আমরা ডেটিভ বন্ডের রেসপেক্টেই ভাবছি। ডেটিভ বন্ডের রেসপেক্টে যদি আমরা ভাবি তাহলে দেখো ঘটনাটা কি হবে। ডেটিভ বন্ডের করতে হলে ডেটিভ বন্ডের ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া হচ্ছে 1 should be ইলেকট্রন রিচ, তাই তো? তাহলে আমার যদি এই দুটো, এটা ধরে নাও আমরা লেফট সাইড, এটা তুমি ধরে নাও রাইট সাইডের নিকেল, তাহলে লেফট নিকেল নিয়ে আমরা কথা বলছি এখানে, আর এখানটা আমাদের রাইট সাইডের নিকেলটাকে নিয়ে আমরা কথা বলছি। এই দুটো সিচুয়েশন নিয়ে আমরা কথা বলছি। লেফট সাইডের নিকেলে যদি আমাদের এখানে ডেটিভ বন্ড, মানে আমি বলতে চাইছি ইলেকট্রন ডেন্সিটি দিচ্ছে কিভাবে। নিকেলটা তাহলে অক্সিডেশন স্টেট কত করতে হবে? নিকেলটা আমাদের অক্সিডেশন স্টেট করতে হবে, নিকেলটা আমাদের অক্সিডেশন স্টেট হয়ে যাবে +2, কারণ এই ফসফাইড লিগ্যান্ডগুলো যুক্ত অবস্থায় আছে। তাহলে ফসফাইড লিগ্যান্ড যদি দুটো অবস্থায় থাকে তাহলে কটা ইলেকট্রন হয়ে গেল? 8টা। আচ্ছা, দুটো আমাদের মিউ pr2 লিগ্যান্ড আছে, তার থেকে আমাদের 2 × 2 4 ইলেকট্রন চলে এলো, রাইট? একটা কার্বন মনোক্সাইড আছে যেখান থেকে আমাদের 2টো ইলেকট্রন চলে এলো। আর এই যে নিকেলটা আছে সেই নিকেলটাও একটা লোন পেয়ার অফ ইলেকট্রন দিচ্ছে। নিকেলটাও যদি একটা লোন পেয়ার অফ ইলেকট্রন দেয় তাহলে
আমরা সেটা কি অক্সিডেশন স্টেট, নিকেল রাইট থেকে আমাদের দুটো ইলেকট্রন আসছে, তাহলে তোমার টোটাল কটা ইলেকট্রন হচ্ছে এখানে, আমাদের টোটাল এখানে ইলেকট্রন হয়ে যাচ্ছে তোমাদের 16টা, রাইট। এবার রাইট সাইডের ঘটনাটা দেখি। রাইট সাইডের নিকেলটা ঠিক কি অক্সিডেশন স্টেটে আছে বলা মুশকিল, তার মানে এটা নিউট্রাল অক্সিডেশন, জিরো অক্সিডেশন স্টেট করতে হবে, কারণ এখানে PR2 ফসফাইড লিগ্যান্ডসের জন্য যে অক্সিডেশন চেঞ্জটা সেটা নিকেলে আমরা কাউন্ট করে নিয়েছি। তাহলে এইখানকার যে নিকেলটা সেটা নিকেল 0 হবে। এবার নিকেল 0 হওয়া মানে কটা ইলেকট্রন থাকবে, 10টা ইলেকট্রন থাকবে। ভেরি গুড। এর সাথে আমাদের আর কি ধরতে হবে, এর সাথে আমরা যদি এই শুধুমাত্র মিউ PR2টাকেই ধরবো, চার্জ তো ধরা হয়ে গেছে আমাদের, তাহলে এখানে আমাদের চলে গেল হলো তোমাদের 4টে, আর দুটি আমাদের সিও লিগ্যান্ড আছে, সেখান থেকে আমাদের 4টে, টোটাল আমাদের 18টা ইলেকট্রন এখানে হচ্ছে, এবং যেটা থেকে বোঝা যাচ্ছে এদের মধ্যে ডেটিভ বন্ডিং হতে পারে। আরেকটা কোভালেন্ট সিস্টেমে যদি আমরা এই কাউন্টটা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে দুজনকে +1+1 করে ধরতে হবে, +1+1 করে ধরে এখানে মেটাল মেটাল বন্ডিং এর জন্য একটা একটা করে ইলেকট্রন কাউন্ট করলে তোমরা দেখবে কোভালেন্ট মেথডেও যদি তোমরা কাউন্ট করো, 18 ইলেকট্রন যেভাবে আমরা কাউন্ট করা শিখেছি সেই পদ্ধতিতে যদি তোমরা কাউন্ট করো, তাহলেও দেখবে লেফট সাইডটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে এবং রাইট সাইডটা আমাদের ইলেকট্রন রিচ হবে, এবং এরা কিন্তু সহজে ইলেকট্রন ডেন্সিটি এখানে ডোনেট করতে পারবে। তাহলে বোঝা গেল যে আমাদের কিভাবে মেটাল মেটাল বন্ডিংটা এই পার্টিকুলার কেসে হতে পারে। ওকে, এরপর আমরা একটা জিনিস দেখব যে যে একটা একটা প্রবলেমের মধ্যে দিয়ে আলোচনা করার চেষ্টা করি পুরো ঘটনাটা, এবং তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের যে সিমেট্রি বেসড বন্ডিং সেই বিষয়টায় আলোচনা করব। তাহলে আমরা এবার একটা টাংস্টেন আর রিহিয়ামের একটা এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল দেখবো আমরা টাংস্টেন আর রিহিয়ামের, যেখানে আমরা ফসফাইড লিগ্যান্ড যেমন এখানে ছিল সেরকমই থাকবে, আর তার সাথে আরো অন্য কিছু আমরা যোগ করব। এখানে টাংস্টেন আর রিহিয়ামের মধ্যে আমরা যেটা করলাম, রিহিয়ামটাকে আমরা 4টে কার্বন মনোক্সাইড লিগ্যান্ড রিহিয়ামের সাথে যুক্ত করে দিলাম। ওকে, আর এই যে আমাদের টাংস্টেন রয়েছে সেখানে আমরা 3টে PMe3 লিগ্যান্ড দিয়ে দিচ্ছি, আর ধরে নাও তোমার 2টো CO লিগ্যান্ড, আমাদের 2টো আর CO লিগ্যান্ড আমাদের আছে, 2টো CO লিগ্যান্ড আমরা করে দিলাম। ওকে, আর এদের মাঝখানে একটা সেম টাইপের একটা ফসফাইড দিয়ে আমরা এরকম একটা বন্ডিং করে দিলাম। ওকে, এবার যদি তুমি এদের অক্সিডেশন স্টেটটা ক্যালকুলেট করো, তাহলে আমরা ধরে নিলাম যে টাংস্টেনের ক্ষেত্রে আমরা আগে ক্যালকুলেটটা করতে চাই। টাংস্টেন আমরা কটা বন্ড হবে সেটা নিয়ে আলোচনা। টাংস্টেনের ক্ষেত্রে যদি PR2 রেসপেক্টে আলোচনা করো, তাহলে ধরে নিতে হবে যে এই PR2 এর যে চার্জটা সেই এটা এইখানে টাংস্টেনের উপর চলে এসছে, তাহলে টাংস্টেন কোন সিরিজে পড়ে, ক্রোমিয়াম মলিবডেনাম টাংস্টেন, রাইট। ক্রোমিয়াম মলিবডেনাম টাংস্টেন মানে টাংস্টেন 1 যদি আমরা ভাবো, টাংস্টেন 1 উইল বি হ্যাভিং D5 সিস্টেম, রাইট, D5 সিস্টেম। আর তার সাথে আমাদের মিউ PR2 আছে, মিউ PR2 থাকলে তার থেকে 2 চলে এলো, আর 1 2 3 4 5টা 3টে PMe3 লিগ্যান্ড আছে যেখান থেকে 6, আর 2টো CO লিগ্যান্ড আছে যেখান থেকে 4 দিয়ে আমার এখানে 70 ইলেকট্রন চলে এলো। এবার একইভাবে রিহিয়াম সেন্টারটা ভাবি, রিহিয়ামটাকে আমাদের কি ধরতে হবে, রিহিয়ামটাকে আমাদের অবশ্যই নিউট্রাল ধরতে হবে, তার কারণ রিহিয়ামে তো কোনো চার্জ নিচ্ছি না, PR2 সাথে কনসিডার করে নিয়েছি। তাহলে রিহিয়ামের কটা ইলেকট্রন হয়ে যাবে তোমাদের, রিহিয়ামে হয়ে যাবে আমাদের 7টি ইলেকট্রন, কারণ ম্যাঙ্গানিজের সিরিজে পড়ে, আর তার সাথে 4খানা CO আছে, তাহলে কত হয়ে গেল, 8টার সাথে 15 ইলেকট্রন। তাহলে এই যে সিস্টেম দুটো এর মধ্যে কে বেশি ইলেকট্রন রিচ আর কে বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্ট, দেখা যাচ্ছে যদি তুমি নাম্বার অফ ইলেকট্রনের রেসপেক্টে ভাবো, তাহলে কিন্তু রিহিয়ামের কাছে বেশি ইলেকট্রন আছে এবং টাংস্টেনের কাছে 5টা ইলেকট্রন আছে। কিন্তু যদি ওদের কোঅর্ডিনেশন সিনারিও দেখো, সেটা কিন্তু পুরোপুরি আলাদা। এদের কোঅর্ডিনেশন সিনারিওটা কিরকম, কোঅর্ডিনেশন সিনারিওটা হচ্ছে যে এখানে আমাদের রয়েছে সবকটি 4 অ্যাসিডিক লিগ্যান্ডস, আর এখানে আমার কি রয়েছে, এইখানে আমাদের রয়েছে হচ্ছে 2টো পাই অ্যাসিডিক
আর 3টে সিগমা ডোনার, যার ফলে টাংস্টেনের ওপর কিন্তু ইলেকট্রন ডেন্সিটিটা অনেকটা বেশি রয়েছে এবং যে জন্য টাংস্টেন থেকে ইলেকট্রন অনেক বেশি ইলেকট্রন ডেন্সিটি কিন্তু ও ডিহিয়ামে ডোনেট করতে পারবে। তাহলে বোঝাই যাচ্ছে যে যদিও ডিহিয়ামে বেশি ইলেকট্রন, ডিহিয়ামে মেটালের ক্ষেত্রে ইলেকট্রন বেশি থাকা সত্ত্বেও যেহেতু পাই অ্যাসিডিক লিগ্যান্ড রয়েছে কার্বন মনোক্সাইড, ইলেকট্রন ডেন্সিটিটা অনেক বেশি পুল করে নেওয়ার জন্য এবং টাংস্টেনের ওপরে সিগমা ডোনার লিগ্যান্ড বেশি থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি টাংস্টেন থেকে আমাদের ডিহিয়ামে কিন্তু ইলেকট্রন ডেন্সিটিটা ডোনেট করা অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, তো এবার আমরা আরেকটা স্পেসিফিক এক্সাম্পল নেব যেখানে দুটোই ডিহিয়াম সেন্টার কনসিডার করব, কিন্তু সেখানটায় আমাদের দুটোই হবে আমাদের একেবারে সিমেট্রিক একটা সিচুয়েশন। তাহলে আমরা ধরে নাও এই হচ্ছে আমাদের ডিহিয়াম, তাতে দুটো ক্লোরাইড দিয়ে দিলাম, আর এটা ধরে নাও PME3। এখানে কটা বন্ড হবে সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন, তার জন্য আমি ডট দিলাম এটা। এবার যদি প্রত্যেকটা রিহিয়ামের চার্জ দেখো, প্রত্যেকটা রিহিয়ামে যদি চার্জ দেখো, এরা ম্যাঙ্গানিজের গ্রুপে পড়ে, তোমাদের আগেই বললাম প্রত্যেকটা রিহিয়ামের চার্জ হচ্ছে আমাদের +2 রাইট। এবার যদি ইলেকট্রন কাউন্টটা করতে থাকো, রিহিয়াম +2 মানে কত? রিহিয়াম +2 মানে D5 সিস্টেম, আর তার সাথে আছে তোমার দুটো PME3 4, দুটো ক্লোরাইড 4, কত হলো 13। তার মানে টোটাল পুরো সিস্টেমটা কত হবে? পুরো সিস্টেমটা আমার হয়ে যাবে 26টা ইলেকট্রন। কিন্তু ঘটনাচক্রে ব্যাপারটা হচ্ছে তাহলে আমাদের টোটাল কতগুলো ইলেকট্রন রিহিয়ামের ক্ষেত্রে অ্যাভেলেবেল আছে? রিহিয়ামের ক্ষেত্রে অ্যাভেলেবেল আছে 5টি ইলেকট্রন। দুটি রিহিয়ামের ক্ষেত্রেই আমাদের 5টি করে ইলেকট্রন কিন্তু অ্যাভেলেবেল অবস্থায় রয়েছে। কিন্তু এবার যদি তুমি ভাবতে থাকো যে 5টি সিস্টেম হলে তাহলে কি হবে, এবার এমও ডায়াগ্রামে চলে আসা যাক। এমও ডায়াগ্রামে চলে আসি, D5 সিস্টেম মানে 5 5 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন থাকলে 2 4 6 8 10, তার মানে একটা পেয়ার অফ ইলেকট্রন বা দুটি ইলেকট্রন আমার সিগমা স্টারে যাবে। তাহলে আমার টোটাল বন্ডের অর্ডার কত হবে? 8 - তাহলে এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমরা ভাবতে পারি বন্ড অর্ডার হয়ে যাবে আমার 8 - 2 ডিভাইডেড বাই 2, তার মানে 3টে। তার মানে এখানে মেটালের মধ্যে আমরা 3টে বন্ড কল্পনা বা ভাবতে পারি অ্যাকর্ডিং টু দ্য ক্যালকুলেশন, কারণ এদের যে 5টি বন্ড 5টি ইলেকট্রন অ্যাভেলেবেল আছে, 5টি ইলেকট্রন দিয়ে আমাদের কিন্তু ম্যাক্সিমাম কোয়াড্রিপল বন্ডের পর আস্তে আস্তে আমাদের কিন্তু বন্ড অর্ডার কমতে থাকে, রাইট। এটা তোমরা আশা করি বুঝতে পারলে। এরপর যে জিনিসটা আমরা আলোচনা করব, যেটা আমরা প্রথম ক্লাসে এর আগের ক্লাসটাতে বলেছিলাম যে সিমেট্রি ইন্টারাকশন বন্ডিং, রাইট, সেই বিষয়টা আমরা আলোচনা করব এই লাস্ট পার্টটাতে, যেটা হচ্ছে সিমেট্রি অপারেটেড বন্ডিং। সিমেট্রি অপারেটেড বন্ডিং এটা কে আবিষ্কার করেছিলেন? এটা আবিষ্কারটা হচ্ছে প্রফেসর হ্যারি গ্রে। ক্যালটেক ইউনিভার্সিটি। ওকে, উনি কি করেছিলেন? উনি ইরিডিয়ামের একটা কমপ্লেক্স নিয়েছিলেন, বাইমেটালিক সিস্টেম নিয়েছিলেন, ইরিডিয়াম টেট্রাকিস আইসোসায়ানাইড। ইরিডিয়াম টেট্রাকিস আইসোসায়ানাইড মানে হচ্ছে দিস ইরিডিয়াম। এবার আমরা যদি এগুলোকে পরপর করে দিই তাহলে আইসোসায়ানাইড মানে কি? আইসোসায়ানাইড মানে হচ্ছে CN, আইসোসায়ানাইড মানে N RNC, নট CN। ওকে, এবং এখানে ইরিডিয়ামের অক্সিডেশন স্টেট কত? ইরিডিয়ামের এখানে আমাদের অক্সিডেশন স্টেট হচ্ছে +1। এটা ইরিডিয়াম
টেট্রাকিস আইসোসায়ানাইড +1, রাইট। ইরিডিয়াম এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইরিডিয়ামটা আমাদের কোথায় রয়েছে, ইরিডিয়ামটা আমাদের কমপ্লিটলি ফিল্ড সিচুয়েশনে চলে যাবে, কারণ D8D8 সিস্টেম, রাইট। D8D8 সিস্টেমের ক্ষেত্রে কোবাল্টের সিরিজে পড়ে ইরিডিয়াম প্লাস, রাইট, কোবাল্ট প্লাসের মতো, তার মানে এটা D8 হয়ে গেল। D8 হয়ে যাওয়ার পর যেটা হবে, উনি বলেছিলেন যে এই দুটি কাছাকাছি সিস্টেমের মধ্যে এক ধরনের বন্ডিং যেটা সলিউশন স্টেটেও পাওয়া যায়, আবার সলিড স্টেটেও কিন্তু পাওয়া যায়। এই ধরনের উইক ইন্টারাকশন এই সিস্টেমটার মধ্যে উনি পেয়েছিলেন এবং তার এক্সপ্লেনেশনও উনি দিয়েছিলেন। তাহলে this weak interaction between the metal center was present in solution and solid state. ওকে, এই ঘটনাটাতে উনি কি বুঝিয়েছিলেন, উনি যেটা এক্সপ্লেনেশন দিয়েছিলেন এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এইখানে যখন তোমার এই যে সিগমা স্টারটা পুরোপুরি ফিল্ড হয়ে গেছে, রাইট, এটা যদি আমরা সংক্ষেপে ভাবি যে আমাদের DZ² এর ওপরে যে এই জায়গাটা সিনারিওটা যদি আমরা ছোট্ট করে ভাবি, এখানে মেটালের যদি এই ঘটনাটা ভাবার চেষ্টা করি, এখানে তোমার ডি অরবিটালস গুলো আছে মেটালের, এবং সব থেকে স্টেবিলাইজড হচ্ছে সিগমা, সব থেকে স্টেবিলাইজ হচ্ছে সিগমা, সব থেকে ডিস্টেবিলাইজ হচ্ছে সিগমা স্টার, রাইট। এবার এর মাঝখানে আমাদের বাকি অরবিটালস গুলো চলে আসছে, যেটা হচ্ছে আমাদের পাই স্টার এবং হচ্ছে ডেল্টা স্টার, আর তার সাথে ডেল্টা স্টার আর পাই স্টার, রাইট। এই সিনারিওতে যদি তুমি ভাবো যে প্রত্যেকটাতেই কিন্তু আমাদের ফিল্ড ইলেকট্রনস রয়েছে, তার মানে টেকনিক্যালি মেটালের কোনো বন্ড হওয়ার কথা নয়, কিন্তু আমরা জানি যে এটা আমরা যে এরপরে যে অরবিটাল গুলো থাকে, যে এই যে সিগমা অ্যান্টিবন্ডিং ফিল্ড সিগমা অ্যান্টিবন্ডিং এর সাথে MTPZ অরবিটাল যেটা রয়েছে, MTPZ সিগমা সিগমা স্টার অরবিটালের যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনের জন্যই এই ঘটনাটা ঘটে। এটা হচ্ছে PZ অরবিটাল, যেখান থেকে PZ মানে এটা অ্যালং দ্য অ্যাক্সিস আসছে, তোমরা বুঝতেই পারছো, এবং সেখানেও আমাদের একটা সিগমা স্টার এবং সিগমা থাকবে। সো দিস ইজ বেসিক্যালি interaction between field sigma star, right, interaction between the sigma star antibonding and with vacant PZ orbital that matches symmetry, কারণ PZ-টাও আমরা জানি অ্যালং দ্য অ্যাক্সিস আসবে, যেরকম ভাবে জেড অ্যাক্সিস ধরে নিয়েছি সেরকম ভাবে ওটা PZ-টাও কিন্তু আমাদের অ্যালং দ্য অ্যাক্সিস আসবে এবং এসে এই ধরনের একটা বন্ডিং তৈরি করবে। এটা সহজে আমরা ছবির মাধ্যমে কিরকম ভাবতে পারি, ছোট করে এরকম একটা বন্ড তৈরি হবে দুটি মেটালের মধ্যে, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের যে লিগ্যান্ডগুলো তারা যেরকম ছিল সেরকমই থাকবে, রাইট। লিগ্যান্ডরা আমাদের যেরকম থাকার কথা ঠিক সেরকমই তারা থাকবে, সে বিষয়ে কোনো সমস্যা নেই। তাহলে এই দিক থেকে একজন এলো, এই দিক থেকে একজন, এই আর এই, রাইট। এদের মধ্যে যে বন্ডিং তৈরি হয় সেটাকেই কিন্তু আমরা বলে থাকি সচরাচর যে এটা আমাদের এরকম ভাবে লিখলে সুবিধা হয় তোমাদের বুঝতে, প্যারালালি এল 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 এল, এই ধরনের যে সিচুয়েশনটা সেটাই সিমেট্রি অপারেটেড এই PZ অরবিটালের সিমেট্রির সাথে এই DZ² এর সিমেট্রিটা ম্যাচ করছে, কারণ দুটোই হেড অন ওভারল্যাপের মধ্যে দিয়ে যায়, এবং তার রেসপেক্টে দেখলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে সিমেট্রি অপারেটেড এই বন্ডিংটা, যেটা আমরা লাস্ট পার্টে আগের ক্লাসে প্রথম দিকে আলোচনা করেছিলাম যে আমাদের কোভ্যালেন্ট বন্ডিং হয়, তার সাথে আমাদের মেটাল বন্ডিং হয়, রাইট,
আর তার সাথে আমাদের যেটা হয় যে ডেটিভ বন্ডিং, যেটা একটা ভ্যাকেন্ট ইলেকট্রন রিচ মেটাল ইলেকট্রন ডেফিশিয়েন্ট মেটালকে ডোনেট করবে, যেটা আমরা এই টাংস্টেন এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখেছি। বা এইখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখলাম যে যেখানে আমরা হ্যাঁ এই নিকেলের এক্সাম্পলটার মধ্যে দিয়েও দেখেছি, এই দুটো এক্সাম্পলে দেখেছি যে ডেটিভ বন্ড কিভাবে ফর্ম করে। এবং আমরা দেখেছি যে D8 সিস্টেমে যখন আমরা চলে যাই, দুটি মেটালে যদি D8 সিস্টেমে হয় তাহলে আমাদের বন্ড অর্ডার কিন্তু 0। কিন্তু তাও প্রফেসর হ্যারি গ্রে দেখিয়েছিলেন যে ইরিডিয়াম টেট্রাকিস আইসোসায়ানাইডের যে কমপ্লেক্সটা, সেটার মধ্যে কিন্তু মেটাল মেটাল একটা ইন্টারাকশন, উইক ইন্টারাকশন, ভেরি উইক ইন্টারাকশন কিন্তু সলিউশন স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ সলিড স্টেটে কিন্তু আমাদের দেখতে পাওয়া যায়। এবং সেটা উনি এক্সপ্লেনেশন দিয়েছিলেন যে সেটা হচ্ছে যে এই যে মেটাল ফিল্ড ডি অরবিটাল গুলো আছে, সিগমা সিগমা স্টার, পাই পাই স্টার এবং ডেল্টা ডেল্টা স্টার, তার সাথে পিজেড অরবিটাল যেটা ফাঁকা অবস্থায় রয়েছে, তার যে সিগমা এবং সিগমা স্টার মলিকুলার অরবিটাল গুলো রয়েছে, তাদের সিমেট্রি ম্যাচ করার জন্য হয়। তাদের সিমেট্রিটা কেন ম্যাচ করে? তার কারণ আমাদের মলিকুলার অ্যাক্সিস ইজ অ্যালং জেড অ্যাক্সিস, তার জন্য ওই সিমেট্রিটা আমাদের ম্যাচ করছে, কারণ ওই অরবিটাল গুলো অ্যালং দ্য প্লেন পড়ছে। এই সিমেট্রি ম্যাচ করার জন্যই আমরা দেখতে পেয়েছিলাম যে এই ধরনের উইক মেটাল মেটাল বন্ড কিন্তু জেনারেট হয়, এবং এই ধরনের বন্ড কিন্তু সলিউশন এবং সলিড স্টেটেও এদের প্রেজেন্স দেখতে পাওয়া যায়। তাহলে আজকের এই যে আজকের ক্লাসটা, এই আজকের ক্লাসে এবং এর আগের যে ক্লাসে, সেখানে আমরা মেটাল মেটাল বন্ডিং নিয়ে পুরোপুরি ডিটেলে আলোচনা করলাম। কিভাবে কোভ্যালেন্ট বন্ডিং হয় মেটালের, ডেটিভ বন্ডিং হয় এবং সিমেট্রি অপারেটেড বন্ডিং কিভাবে হয় সেই বিষয়ে ডিটেলে আলোচনা করেছি। আমরা মেটালের যে বন্ডিং এর ক্ষেত্রে অরবিটাল পিকচার গুলো কিরকম হয়, এবং আমি সবসময় তোমাদের প্রথম দিন থেকে বা প্রথম ক্লাস থেকেই বলে আসছি যে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম যদি তোমরা খুব সহজেই ধারণা করতে পারো কোনো মেটাল লিগ্যান্ড সিস্টেমের ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমাদের এই বন্ড অর্ডার বা হোমোলুমো বা ইলেকট্রন ডেন্সিটি ম্যাপিং করতে কোনো রকমের সমস্যা হবে না। তাই জন্য সবসময় চেষ্টা করবে একটা ইমো থিওরি রেসপেক্টে এই মেটাল লিগ্যান্ড কোঅর্ডিনেশনগুলোকে এক্সপ্লেন করতে, তাহলে খুব সহজেই তোমরা এই সিনারিওটা পেয়ে যাবে, যেটা আমরা এইখানে আবার এই মেটাল বন্ডিং এর ক্ষেত্রে কিন্তু করে দেখিয়েছি। তারপর আমরা দেখেছিলাম প্রফেসর এফ.এ. কটনের যে ক্রোমিয়াম কোয়াড্রিপল বন্ডের এক্সাম্পল সেটা, এবং তার সাথে আমরা দেখিয়েছিলাম যে এই কোয়াড্রিপল বন্ডের রেসপেক্টে যখন কোয়াড্রিপল বন্ডটা ফর্ম করে, তখন যদিও বাল্কি লিগ্যান্ড যদি মেটালে সাবস্টিটিউট অবস্থায় থাকে, তাহলেও যেহেতু কোয়াড্রিপল বন্ডের রেসপেক্টে রোটেশন রেস্ট্রিক্টেড, মানে রোটেশনাল ব্যারিয়ারটা প্রচন্ড হাই, তার জন্য কিন্তু মেটাল লিগ্যান্ডগুলো টুইস্ট করতে পারে না, এবং লিগ্যান্ডগুলো যেহেতু টুইস্ট করতে পারে না, তার জন্য D4H সিমেট্রি হলেও, যেটা আমাদের এই রিহিয়াম এক্সাম্পলটাতে আমরা আলোচনা করেছিলাম যে এখানে D4H এদের সিমেট্রি হচ্ছে, কিন্তু তবুও এরা কিন্তু স্ট্যাগার্ড কনফিগারেশনে যায় না, এরা প্রেফার করে ইক্লিপস ওরিয়েন্টেশন সোললি বিকজ অফ রোটেশনাল ব্যারিয়ার। এই জিনিসটাও আমরা আলোচনা করেছি। এবার আগামী ক্লাসগুলোতে আমরা আস্তে আস্তে ক্যাটালিসিসের যে বিভিন্ন স্টেপ, অক্সিডেটিভ অ্যাডিশন, লিগ্যান্ড ডিসোসিয়েশন, তারপর রিডাকটিভ এলিমিনেশন, এই প্রত্যেকটা স্টেপ আমরা সিঙ্গলি একটা করে আলোচনা করব, এবং তারপর আমরা ক্যাটালিসিসের ওভারঅল পিকচারের আলোচনা করব। আর কিছু যদি লিগ্যান্ড আরো বাকি থাকে, সেই লিগ্যান্ডগুলো ছোট ছোট করে সেকশনে আলোচনা করব। মোটামুটি আজকের ক্লাস অবধি লিগ্যান্ডের যাবতীয় আলোচনা, মোস্ট অফ দ্য লিগ্যান্ডের আলোচনা আমরা আশা করি সবকটাই হয়ে গিয়েছে। যদি কিছু বাকি থাকে সেটা পরবর্তী ক্লাসে আমরা আরো ডিটেল আলোচনা করব, বাট মোস্টলি এখন আস্তে আস্তে আমরা মেটাল লিগ্যান্ড কমপ্লেক্সের ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি বা রিয়াকশন সাইকেল, মেকানিজম সাইকেলের ওপর কিন্তু আস্তে আস্তে আমাদের ইন্টারেস্টটা বাড়াতে থাকবো। ধন্যবাদ।